বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। কথায় বলে প্রেমে পড়লে নাকি লোকে কবি হয়, আর প্রেমে খুব বেশি ঝগড়া হলে তাদেরকে সচরাচর কি বলা হয়? নিব্বা নিব্বি বলা যায় কি? আসছে নিব্বা নিব্বি 14ই আগস্ট জি ফাইভে স্ট্রিমিং করতে চলেছে, এবং আমাদের সঙ্গে রয়েছেন তথাগত মুখার্জি। নমস্কার। তিনি নিব্বা নিব্বির স্রষ্টা। তো প্রথমেই তথাটা বলে, এই যে যেটা আমি বললাম যে নিব্বা নিব্বি কতটা প্রেমের সঙ্গে খুব রিলেটেড, এবং যদি বলা যায় যে তোমার কাছে নিব্বা নিব্বির কনসেপ্টটা ঠিক কিরকম? আমার কাছে নিব্বা নিব্বির কনসেপ্টটা হচ্ছে, নিব্বা নিব্বি আসলে এই সময়কে রিফ্লেক্ট করে। এই সময়ে যারা প্রেমে নানা রকম আবেগে নানা রকম উদ্ভট কাণ্ড করেন এবং যেগুলো সোশ্যাল মিডিয়ায় দেখা যায়, নিব্বা নিব্বি তারাই, তাই না? একদম। এই দোলের দিন সিঁদুর পরিয়ে বললাম তোর সাথে আমার বিয়ে হয়ে গেল, এই সমস্ত ব্যাপার স্যাপার আর কি। কিন্তু নিব্বা নিব্বি আসলে এই শব্দ দুটো এই সময়ের ফসল। এই সময়ের এই উঠতি প্রেমিক প্রেমিকাদের যাদেরকে হ্যাটা করা হয় কিংবা ট্রোল করা হয়, সে কারণে নিব্বা নিব্বি শব্দ দুটোকে ব্যবহার করা হয়। তো এই শব্দ দুটোকে এই সময়কে রিফ্লেক্ট করার জন্য আমি ব্যবহার করেছি। কিন্তু এই সমস্ত এই প্রেম ইত্যাদি ইত্যাদির আড়ালে, এই ট্রোল করার আড়ালে যে সত্যিটা লুকিয়ে আছে, সেই সত্যিটা হচ্ছে এই সময়ের ছেলে মেয়েদের ইস্পাত কঠিন মানসিকতা। যে মানসিকতা আমরা নেপালে দেখেছি, বাংলাদেশে দেখেছি, ভারতবর্ষে দেখেছি। অর্থাৎ এই যে ট্রোলিং, এই যে নানা কথা বলা, আমি এটাকে ট্রোলিং হিসেবে দেখি। আমি এটাকে বরাবরই দেখেছি এক ধরনের মানুষদের কিংবা একটা সময়ের মানুষদের, তাদেরকে রিফ্লেক্ট করানোর জায়গা থেকে। সো আমার কাছে নিব্বা নিব্বি হয়তো অনেকের কাছে ট্রোলিং, আমার কাছেও একসময় নিব্বা নিব্বি ট্রোলিং এর শব্দ ছিল। আমার কাছে এই ট্রোলিং এর শব্দটাই সব থেকে বড় হাতিয়ার এই সময়কে রিফ্লেক্ট করানোর জন্য। একদম তাই। তোমার কাছে তার মানে খুব বেশি নিব্বা নিব্বি শব্দটা শুনলেই খুব নেগেটিভিটি একটা আসে, মনে হয় যে নেগেটিভ পার্সপেক্টিভ থেকে। এক সময় আসতো হ্যাঁ। যে ছোট করার জন্য মানুষকে ব্যবহার করা হয়, হুম। কিন্তু যে কোনো সময়কে রিফ্লেক্ট করার জন্য সেই সময়ের গালি সব থেকে শক্তিশালী হাতিয়ার বলে আমার মনে হয়। নিব্বা নিব্বি শব্দটা তো এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় গালি হিসেবে ব্যবহার হয়, ও নিব্বা, ও নিব্বি, হ্যাঁ, হ্যাঁ। ছোট করার জন্য ব্যবহার হয়। কিন্তু সেই ছোট করা, যে মানুষগুলোকে ছোট করা হয়, তারা প্রেমের জন্য কি করতে পারে, তারা নিজেদের আবেগের জন্য কি করতে পারে, তারা জেদের জন্য কতটা যেতে পারে, ইয়াস্টার জেনারেশনের থেকেও বেশি, সেইটা এর থেকে ভালো, এই নামের থেকে ভালো আর কি রিফ্লেক্ট করতে পারে। একদম তাই। এবং এই শব্দটার সঙ্গে কিন্তু জেনজি খুব ভাবে মানে জড়িত, এবং জেনজিরা যে কি পারে, যেটা তুমি বললে যে সেটা তো এখন আমরা সবাই জানি। তো সেই ক্ষেত্রে জেনজি ইউথ যারা, তাদের কথাটাও তো তোমাকে মাথায় রাখতে হয়েছে, অ্যাজ ওয়েল অ্যাজ নামটা দেওয়ার এটা তো সময়। তাদেরই দর্শন নিয়ে সিনেমা। একদম। যে এই যে ফান, টু মাচ ফান। টু মাচ ফান কেন? আগে আমরা জানতাম প্রতিবাদ মানে গম্ভীর কণ্ঠে থাকতে হবে এবং খুব সিরিয়াস মুখ করে থাকতে হবে, এবং কোনো রকম আনন্দ হাসি হাসি মুখ যেন দেখা না যায়, স্লোগানে স্লোগানে চারদিক ভরিয়ে দিতে হবে। আমরা প্রতিবাদ এখন কি দেখছি? তারা হাসছে, তারা নাচছে, তারা গান গাইছে, তারা বিভিন্ন রকম সাজছে, তারা খেলছে, আবার যখন বেয়োনেটের সামনে তারা দাঁড়িয়ে পড়ছে একই সাথে। তো এইটা তো ভীষণ রকম ইন্সপায়ারিং। কিন্তু এই ঘটনা, যা যা ঘটনা ঘটছে বিগত বেশ কিছু বছর ধরে গোটা পৃথিবী জুড়ে, ভারতবর্ষের ঘটনা ঘটার অনেক আগে এটা লেখা হয়েছে, শুট হয়েছে, ফলে তার সাথে এর কোনো সরাসরি সম্পর্ক নেই। কিন্তু দর্শনগতভাবে এই দুটো চরিত্র কোথাও গিয়ে এই জেনারেশনটাকে রিফ্লেক্ট করে, তাদের সংবেদনশীলতা এবং একই সাথে তাদের নিষ্পৃহতাও, এবং একই সাথে তারা কতটা ভায়োলেন্ট হতে পারে, একই সাথে তারা কতটা প্রেম করতে পারে, সবই পারে। সবকিছু নিয়েই আসছে নিব্বা নিব্বি, তাই তো? হ্যাঁ, এবং ধরো ঝগড়ার সময় এই বলছে তোর মুখ দেখবো না, আবার 2 মিনিট বাদে গিয়ে বলছে যে তোকে ছাড়া বাঁচতে পারবো না। এই যে তারতম্য, এই যে যাতায়াত, ক্রমাগত ক্রমাগত যাতায়াত, এটা কোথাও ছবিতে মজার অঙ্গ হিসেবে ধরা পড়বে, কিন্তু এটা বাস্তব। একদম তাই। এবং পাশাপাশি আমরা জানছি যে নিব্বা নিব্বি চরিত্রটা যারা প্লে করছে, ঋষভ দেব এবং সৌরসেনীদি রয়েছে, তাদের সাথে কাজ করা এবং কোথাও গিয়ে তোমাকে, তোমার ডিরেকশনে তারা কাজ করেছে, কিরকম মনে হলো? কাজ করে কতটা মজা করে কাজ করলে তোমরা? ঋষভের সাথে এটা আমার থার্ড ছবি। প্রথম ছবি ছিল ঋষভেরও, প্রথম নায়ক হিসেবে ছবি ছিল ভটভটি। তারপরের ছবি গোপনে মদ ছাড়ান, যেটা সিঙ্গেল শর্ট সিনেমা, কিন্তু এখনো রিলিজ করেনি। ঋষভের সাথে আমার তৃতীয় ছবি। ঋষভ ক্রমশ ম্যাচিওর হয়েছে এবং ঋষভের সাথে আমার একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে, কারণ আমার 3টে ছবির হিরো, বুঝতে পারছো? ফলে আমরা একটা সার্কেল কমপ্লিট করলাম। 2022 সালের 11ই আগস্ট ভটভটি রিলিজ করেছিল, আজকে 2026 সালের 14ই আগস্ট নিব্বা নিব্বি রিলিজ করছে। ঋষভের সাথে যেমন অভিনেতা হিসেবে শুধু আন্ডারস্ট্যান্ডিং নেই, ঋষভের সাথে আমার মানুষ ঋষভকেও আমি চিনি, ফলে খুবই একটা স্মুথ এক্সপিরিয়েন্স, এবং ঋষভও জানে যে আমি কিভাবে শুট করি, আমার টেম্পারমেন্ট কি, কিভাবে আমি সিনেমাকে দেখি, ফলে একটা আদান প্রদানের বহু বছরের সম্পর্ক রয়েছে। আর এবার আসি সৌরসেনীর প্রসঙ্গে। আমি যখন এই ছবিটা লিখেছিলাম তখন আমি বুঝতে পারছিলাম না যে এটা
কাকে কাস্ট করা পসিবল, কারণ আমার মাথায় কলকাতায় এই মুহূর্তে যে বয়সটার অভিনেত্রীকে আমি চাইছিলাম, সেই বয়সী অভিনেত্রী আমার মাথায় দু একজন ছিল ঠিকই, কিন্তু কে কতটা করে উঠতে পারবে সাকসেসফুলি সেটা নিয়ে আমার খুব ডাউট ছিল। তারপরে জি ফাইভের ক্রিয়েটিভ হেড ভিক্টর আমাকে সৌরসেনের কথা বলে, আমি সৌরসেনের একটা অডিশন ক্লিপ দেখি, সৌরসেন একটা অডিশন করে এবং সৌরসেনী আমাকে চমকে দিয়েছে। আমার বিশ্বাস যারা ক্যামেরার ওপারে রয়েছেন সৌরসেনী তাদেরকেও চমকে দেবে, কারণ সৌরসেনী যে পারফরমেন্সটা এই ছবিতে সৌরসেনীর রয়েছে, সেই পারফরমেন্সটা সৌরসেনীর কেরিয়ার বেস্ট পারফরমেন্স এখন অব্দি। আগামী দিনে হয়তো আরো ভালো অভিনয় করবে, কিন্তু এইটা সৌরসেনী আনপ্যারালাল অভিনয় করেছে এবং পাশাপাশি ঋষভও দুর্দান্ত। জুটি হিসেবে ওদের কেমিস্ট্রি, আমি যতগুলো ছবি বানিয়েছি এখন অব্দি তাতে আমার মনে হয় জুটি হিসেবে ওদের পারফরমেন্স লেভেল এবং অভিনয়ের যে ক্ষমতা সেইটাই বেস্ট। আচ্ছা, যদি বলি যে শুটিং সেটের কোনো মজার ইনসিডেন্ট যেটা মনে পড়ে যে আহ, মানে কতটা মজা করে তোমরা কাজটা দেখো, আমার করেছো? শুটিংটা মোটামুটি পিকনিকের মোডেই হয়, আমরা শুটিং এ আনন্দ করি, আমি খুব বেশিক্ষণ শুটিং যেহেতু করি না। কিন্তু এই শুটিংটা না খুব চাপের ছিল, কারণ আমাদের বৃষ্টির সাথে লড়াই করতে হচ্ছিল, যেহেতু আমাদের রাস্তায় শুট পুরোটা মেজরলি, এবং অনেক অ্যাক্টার্স সব মিলিয়ে কিন্তু একটু কঠিন পরিস্থিতি ছিল এই শুটিংটাতে। তাতে আমরা আনন্দ করেছি, কিন্তু অন্য ছবির তুলনায় একটু কম হয়েছে, কম সময়ের মধ্যে শুট করতে হয়েছে, অনেকটা কাজ। এবং প্রকৃতি কখন বৃষ্টি থামবে আমরা শটটা নেবো, হালকা বৃষ্টি হলে তবু ঠিক আছে, জোরে বৃষ্টি হলে শট নেওয়া যাচ্ছে না। এই ধরনের প্রচুর প্রতিকূলতার মধ্যে দিয়ে আমরা শুটটা করেছি। আমার কাছে এই ছবিটা, ইনফ্যাক্ট আমার গোটা টিমের কাছে এই ছবিটা ওয়ান ব্যাটল আফটার আনাদার। একটা যুদ্ধ শেষ করে পরের যুদ্ধটা। টেলিকাস্ট ডেট 14ই অগস্ট। তো আনন্দ হয়েছে, প্রচুর মজাও হয়েছে। আমার মনে হয় আমি সেসব মজায় খুব একটা যোগ দিতে পারিনি, কারণ আমার তখন শুটটা করতে হচ্ছিল, বাট ইট ওয়াজ ফান, খুব অ্যাডভেঞ্চার হয়েছে এটুকু বলতে পারি। একদম তাই। আচ্ছা, আমরা তো অভিনেতা তথাগতকে বহুদিন ধরে চিনি, কিন্তু ডিরেক্টর তথাগত সে কি খুব সিরিয়াস থাকে সে ফ্লোরে সারাক্ষণ? আহ, একটা মানুষ ভালোবাসলে যতটা সিরিয়াস হতে পারে, আমি সিনেমা ভালোবাসি, তো সেখানে দাঁড়িয়ে আমি সিনেমার ফ্লোরে যখন সুযোগ থাকে, যেরকম হয় আর কি ভালোবাসাবাসিতে, যে কখনো হয়তো কিছু এমন একটা কোনো সিরিয়াস টপিকে সিন করছি যেখানে আমি হাসলে চলবে না, আমি ক্যামেরার পাশাপাশি আমি আসলে সিনেমা যখন বানাই আমি খুব হালকা মেজাজে থাকি, ফুরফুরে মেজাজে থাকি আর কি। তখন অনেক রকম অভিনয় করি, বকাবকির অভিনয় করি ভয় দেখানোর জন্য যাতে কাজটা হয়। আদপে আমি সিনেমার ফ্লোরে খুবই আনন্দে থাকি, যে কারণে খুব ফুরফুরে, ওই ভালোবাসার সম্পর্ক আর কি, ডেটে যাওয়া প্রেমিকার সাথে। তো মাঝে মাঝে বকার অভিনয় করি, মাঝে মাঝে চিৎকারও করতে হয় কাজ করানোর জন্য, কিন্তু সেগুলো সবই অভিনয়। আসলে আমি খুব আনন্দে থাকি, যেভাবে মাছ জলে থাকলে যেরকম থাকে, আমি শুটিং ফ্লোরে ঠিক সেরকম থাকি। একদম তাই। এবং টলিউড ইন্ডাস্ট্রিতে এখন এখন যেরকম পরিস্থিতি এবং সম্প্রতি আমাদের একটা বদল আমরা দেখেছি। হুম। তো তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে টলিউডে ঠিক কি ধরনের কাজ আশা করছো এবং কি আশা করছো এই সময় দাঁড়িয়ে? আমি চাই আরো বিনিয়োগকারী প্রযোজক আসুক, যারা সিনেমার আন্ডারস্ট্যান্ডিং নিয়ে সিনেমা বানাবেন। জাস্ট যেমন ধরো আজকে বাংলা জি5 যে নিব্বা নিব্বির মতো সাবজেক্ট এবং তার যে স্ট্রাকচারাল ফর্ম এবং গল্প বলার ধরন, সেটা আমার বাকি ছবিগুলো তো বটেই, যে কোনো ছবি তুলনায় একেবারে আলাদা। এবং সেখানে যে ধরনের এক্সপেরিমেন্ট করার সুযোগ তারা আমায় করে দিয়েছে এবং যে স্বাধীনতার সাথে আমি সে কাজটা করতে পেরেছি, এই ধরনের প্রযোজক আরো প্রয়োজন, যারা বিভিন্ন ধরনের কাজ, ভালো হোক খারাপ হোক, ফেল করবে মানুষ, কিন্তু সেই বিভিন্ন ধরনের কাজ করার জায়গাটা যাতে তৈরি হয়, যেখান থেকে বড় বড় সিনেমা উঠে আসবে, যেখান থেকে নতুন পথ তৈরি হবে, যেখান থেকে আমরা কান্নাড ইন্ডাস্ট্রি, মালায়ালাম ইন্ডাস্ট্রির মতো বড় বড় হিট পাবো, কারণ ওই এক্সপেরিমেন্ট করতে থেকেছে বলেই ওরা আজকে এই জায়গায় পৌঁছেছে। তো সেই এক্সপেরিমেন্ট করতে দেওয়ার পরিসরটা আরো বড় হোক। আজকে বাংলা জি5 যে কাজটা করছে, সে কাজটা আরো ওটিটিরা কিংবা আরো প্রযোজকরা করুক, এবং আগামী দিনে আরো সিনেমায় ভালোবেসে সেই সমস্ত প্রযোজকরা ফিরে আসুক যারা সিনেমা ভালোবাসতেন। একদম তাই। এবং বাংলায় একটা সময় কিন্তু খুব ব্যান্ড কালচার প্রচলিত ছিল, সেই ব্যাপার সেই সময় কি দাঁড়িয়ে বলো? ব্যান্ড কালচার, ব্যান ব্যান ব্যান্ড হ্যাঁ হ্যাঁ। কালচার ছিল। তো সেই সময় দাঁড়িয়ে এখন যে বলেছে ব্যান্ড কালচার আর তুলে দেওয়া হচ্ছে, তো সেই সময় যারা কাজ পাবে এরকম ভরসাও তো দেওয়া হয়েছে, সেই দিকটা তুমি কিভাবে দেখছো? দেখো, কোনো শিল্পীকেই ব্যান করা কিংবা কোনো শিল্পীকেই ছোট করা, কোনো শিল্পীকেই আটকানো, সে আমার ভুল ঠিক মনে হতেই পারে, তার আমি বিরুদ্ধে। কারণ শিল্পকে তখনই আটকাতে হয়েছে কিংবা শিল্পকে ব্যান করা তখনই প্রয়োজন হয়েছে যখন সেটা কোনো শক্তির বিরুদ্ধে ভয় তৈরি করেছে। কেমন কেউ কারোর বিরোধী কথা বলবে, সেই তো স্বাভাবিক, শিল্পের তো কাজই প্রশ্ন করা। ব্যান কালচারের মতো নিকৃষ্ট মানসিকতা একমাত্র, মানে আমি জানি না যে একমাত্র সেখানেই সম্ভব যেখানে কাজের সুস্থ পরিবেশ নেই। ব্যান কালচার অত্যন্ত নিকৃষ্ট মানের একটা কালচার। আমি কাউকে ব্যান করছি মানে তাকে কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে। আর যদি কেউ আমার জিভটা কেটে নেয়, কেমন, হুম। তাহলে যেরকমটা হবে, ব্যান কালচার হচ্ছে ঠিক সেরকম।
একদম তাই, এবং প্রায় শেষ করার পথেই চলে এসেছি দাদা, কিন্তু নিব্বা নিব্বি আসছে যেটা নিয়ে আমরা শুরু থেকে কথা বলছি, এবং পরবর্তীতে দর্শক আরো ভালো ভালো তোমার থেকে কাজ পাবে, এবং হুম। 14 তারিখ এসেই গেছে প্রায়, এবং নিব্বা নিব্বি দেখবেন দর্শক, এবং দর্শকের কাছ থেকে তোমার কি প্রত্যাশা, এইটা দেখার পর দর্শকের অনুভূতিটা ঠিক কিরকম হবে? দেখো, নিব্বা নিব্বি আমি বানিয়েছি তোমার জন্য, মানে মানে না সিরিয়াস। হুম। আমার প্রথম ছবি ছিল ইউনিকর্ন, যেটা তৃতীয় বিশ্বের এক মহিলাদের কথা বলতো। নিব্বা নিব্বিতে আমরা দেখতে পাচ্ছি ষোড়শী প্রেগনেন্ট, এবং নিব্বা নিব্বি এই নামটায় শুধু গেলে হবে না, শুধু এই জেনারেশনের দর্শনে গেলে হবে না, আমাদের ফিরে যেতে হবে ইতিহাসে, যেখানে মহিলাদের বঞ্চনার ইতিহাসটা অনেকটা বড়। বিভিন্ন ক্ষেত্রে ছোট মাছের পিস থেকে শুরু করে, হ্যাঁ, রাত্রিবেলা কটার সময় মহিলারা বেরোবে, শাড়ির আঁচল কোথায় থাকবে, সেই অবধি চলেছে এটা। তো যে কারণে ষোড়শী এই ছবিতে প্রেগনেন্ট, সব থেকে ভালনারেবল মুহূর্তে তার হাতে বন্দুক। নিব্বা নিব্বি স্বাধীনতার কথা বলে, সম অধিকারের কথা বলে, মিসোজিনির বিরুদ্ধে কথা বলে, মেল গেজের বিরুদ্ধে কথা বলে। আপনারা যারা স্বাধীনতায় বিশ্বাস করেন, যারা বিশ্বাস করেন যে মেল গেজ দিয়ে আমরা সোসাইটিটাকে দেখতে দেখতে কখনো অজান্তেই নিজের পার্টনার, নিজের বান্ধবী, নিজের মাকে ইগনোর করতে থেকেছি, তারা প্রত্যেকে নিব্বা নিব্বি দেখুন। কারণ নিব্বা নিব্বি আপনাদের সিনেমা, এবং যারা মহিলারা, যারা তুমি ধরো দেখলে, যে বঞ্চনা, যে অত্যাচার সহ্য করতে হয় প্রত্যেকদিন মুখ বুঝে, যে সেক্সিস্ট কথাবার্তা প্রত্যেকদিন শুনতে হয় বিভিন্ন কাজের পরিসরে এবং বিভিন্ন জায়গায়, তার বিরুদ্ধে আবার বন্দুক জবাব দেবে। একদম তাই। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ Thank you. সো মাচ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।